মর্নিং অল অফ ইউ। তো আজকের ক্লাসটি সম্পূর্ণ তো দেখো, কিছু একটু শিখে যাও, আলাদা কিছু হলেও কিছু একটা তো শিখতে পারবে। একটা ক্লাস তো দেখো 20-25 মিনিটের ক্লাস, মানে শুধুই যে গল্প হয় তা তো না, কিছু নতুনত্ব শিখবে, তোমার নিজের কিছু কনসেপ্ট থাকবে, কিছু আমার থেকে শিখবে। দেখো গাইড কি করতে পারে, গাইড আমি যেরকম ভাবছি একটা জিনিস নিয়ে, তোমার ভাবনা চিন্তাটা অনেকটা আমার মতন করে নিয়ে আসতে পারি। গাইড হচ্ছে এইটুকু, করতে তোমার নিজেরই হবে। তো তার কারণ পুরো ক্লাসটি দেখো, বুঝতে পারবে। ফার্স্ট কোশ্চেন আমাদের, এক অসাধু ব্যবসায়ী 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দ্রব্য দিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করে। বলেছে যে তাহলে ওই ব্যবসায়ীর শতকরা লাভ কত। তো তোমরা বিভিন্ন ফর্মুলা দেখবে। এবার এই টাইপেরই অনেক টাইপ তোমাদের প্রত্যেকটা ক্লাসেই কম বেশি করানো আছে। যখনই টাইপ চেঞ্জ হয়ে যাবে তোমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। এবার এক একটা জিকের জন্য এক একটা জিকে আলাদা, সেটা মুখস্থ করা যায়, কিন্তু এক একটা অঙ্কের জন্য কখনো ফর্মুলা মুখস্থ করবে না। কনসেপ্ট শিখবে, এক কনসেপ্ট দিয়ে যত ধরনের কোশ্চেন হোক না কেন তোমরা করে বেরিয়ে আসতে পারবে। তো আমরা এখানে কিভাবে এই কোশ্চেনগুলো ট্যাকেল করব দেখো। 1 কেজির পরিবর্তে যখন 800 গ্রাম ইউজ করছে, তখন তোমরা কি করবে, 1000 গ্রামের দাম মনে করবে যে 1000 টাকা। এবার সে কিনতে গিয়ে 1000 গ্রাম 1000 টাকায় কিনে নিয়ে এসছে। কি করছে যে ব্যবসায়ীটা 800 গ্রাম দিচ্ছে কাস্টমারকে, 800 গ্রাম ইউজ করছে। তাহলে ব্যবসায়ীটা এখানে 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম ইউজ করছে। ক্লিয়ার? এবার এখানে 1000 গ্রামের দাম যখন 1000 টাকা হলো, তখন তুমি একটা জিনিস দেখো যে এক এক গ্রামের দাম 1 টাকা হলো, প্রত্যেক গ্রামের দাম 1 টাকা। তাহলে এখানে 800 গ্রামের দাম কত টাকা হবে? 1 টাকা করে, 800 টাকা। তাহলে এটা সে দিচ্ছে, মানে এটা তার ক্রয় মূল্য, সে যেটা ব্যবহার করছে, তাই তো? তার ব্যবহার করতে হতো 1000 টাকার জিনিস, সে ব্যবহার করছে 800 টাকার জিনিস। 1000 থেকে 800 টাকা কত কম? 200 টাকা কম। অর্থাৎ সে 1000 টাকার জায়গায় যখন 800 টাকার জিনিসটা দিয়ে কাস্টমারকে স্যাটিসফাই করছে, তার মানে 200 টাকা ব্যবসায়ীর পকেটে। তাহলে 200 টাকা লাভ করছে 800 টাকার উপরে, ইন্টু 100-এ কত? 200 দিয়ে কেটে দাও একবারে 4 বার, 4 দিয়ে একবারে 25 বার, তাহলে 25% আমাদের লাভ। এটা মাথায় রাখবে যে লাভ। কেন লাভ? কারণ ব্যবসায়ী কাস্টমারকে দিতে হতো 1000 টাকার জিনিসটাই, কিন্তু ব্যবসায়ীটা কাস্টমারকে দিচ্ছে 800 টাকার জিনিসটা। তাহলে 200 টাকা ব্যবসায়ী লাভ করছে, তাহলে 25% ব্যবসায়ীর লাভ হচ্ছে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, এক ব্যক্তি 10% হারে 5 বছরের জন্য সুদ আসল 30,000 টাকা পেলে আসল কত টাকা ছিল? তো এই টাইপের কোশ্চেন তোমরা PRT বাই 100 ধরেই করবে। কিন্তু যে PRT ধরে করবে, কি বলেছিলাম এর আগের ক্লাসেই, যে 10%-এর টিচারের কাছে থেকে 10% ক্যান্ডিডেটসদের মতন ভাববে। তো ভাবার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিই, বেশি টাইম ওয়েস্ট করবো না, জাস্ট 10 সেকেন্ড। এখানে যে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটা আমাদেরই ইনস্টিটিউটের নাম্বার, এবং পেইড কোর্সের জন্যও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। 2 বছরের কোর্সটা মাত্র একবারই 1500 টাকা পেমেন্টে তোমরা পেয়ে যাচ্ছ। কমপ্লিট বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট কনসেপ্টটা তোমরা কি করে কোশ্চেন ট্যাকেল করে উইদিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে, সেই কোনো ফর্মুলা নয়, কিন্তু পুরোপুরি বেসিক শর্টকাট অ্যাপ্রোচ। আর এটা কোন বেসিক, সেটা পেইড কোর্স এবং আমার ইনস্টিটিউটের প্রত্যেকটা প্রার্থীই জানে যে এর বেসিকটা কি বেসিক, শর্টকাট অ্যাপ্রোচের বেসিক, যেটা টোটালি আলাদা। তো চলে আসি আমরা কোশ্চেনে। তো এই কোশ্চেনে আমরা কি করে করব দেখো, প্রথম বছর 10%, পরের বছর 10%, 20%, এভাবে 5 বছরের জন্য আমি দেখতে পাচ্ছি 5-10-এ 50% আমি সুদ পাবো। এবার 50% মানে 1/2, অর্থাৎ 2 টাকা যদি আমার আসল রাখি, আমি 50% সুদ মানে 1 টাকা সুদ পাবো। তাহলে আমার মোট সুদ আসল কত টাকা? 3 টাকা। মোট সুদ আসল 3 টাকা, যে 3 টাকার মধ্যে আমার আসল 2 টাকা আছে, 1 টাকা আমার সুদও আছে। ক্লিয়ার? কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে মোট সুদ আসল 30,000 টাকা। 3-এর থেকে 1000 10,000 গুণ,
তাই তো 10,000 গুণ বেশি। তাহলে আসল আমার 2-এর সঙ্গে 10,000 গুণ করে দাও 20,000 টাকা, আর এটাই হবে আমাদের অ্যান্সার। শুধু শুধু P/T/100 করতে করতে কত দিন যাবে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু P/1 প্লাস R/100 কত দিন করবে? একটু ছাড়তে হবে। এবার ওই প্রসেস ছাড়তে হলে তোমার যদি ওই 90% টিচারকে ছাড়তে হয় সেটাও ছাড়ো, বলছি না যে আমার মধ্যে আসো, কিন্তু গাইড যেখানে পাবে প্রপার, যেরকম ভাবনা চিন্তা করতে পারবে সেখানে যাও। তো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? 7 জনের একটি পরিবারের গড় বয়স 18 বছর। যদি বাড়ির মালিকের বয়স বাদ দেওয়া হয় পরিবারটি থেকে, তাহলে গড় বয়স 5 বছর কমে যায়। তাহলে বাড়ির মালিকের বয়স কত? তো দেখো, জেনারেলি তোমরা বাকি 90% টিচার এবং ক্যান্ডিডেটসের মতো যদি ভাবো, তোমরা কী ভাববে? 7-18 কত নামতা পড়বে, সেখান থেকে আবার 5 বছর কমে যায় মানে এখন 13 বছর করে গুণ করবে, আবার বিয়োগ করবে। এত ক্যালকুলেশনের সময় কোথায় পাও তোমরা? পরীক্ষার হলে ওই 90 মিনিট 1 ঘন্টার মধ্যে এত ক্যালকুলেশনের সময় কোথায় পাও? তো চলে আসি আমরা কোশ্চেনে, কি করে তোমরা করতে পারো। দেখো, আমাদের দেওয়া রয়েছে 7 জনের গড় বয়স 18 বছর। এবার যখন বাড়ির মালিকের বয়স বাদ দিয়ে দিচ্ছে, তখন 7 জন থেকে একজন তো বেরিয়ে যাচ্ছে, 6 জন। 6 জনের কি বলেছে? বলেছে 5 বছর কমে যায়, মানে 18 চলছিল, এখান থেকে যদি 5 বছর কমে যায় 13 বছর। এবার দেখো, গড় বয়স 5 বছর কমে যায় মানে কি? প্রত্যেক জনেরই 5 বছর করে কমে যায়। এখন কয়জন ক্যান্ডিডেট? 6 জন। তাহলে 5 জন যদি একজনের ক্ষেত্রে কমে, 6 জনের ক্ষেত্রে 5-6 30 বছর কমে গেছে। আর এই 30 বছর কি কারণে কমে গেছে গড়? যে বাড়ির মালিকটা সে বেরিয়ে গেছে এই গ্রুপটার থেকে, 7 জনের যে গ্রুপটা এখান থেকে বেরিয়ে গেছে বলেই কমে গেছে। তাহলে বাড়ির মালিকের যে বয়সটা ছিল 5-6 এই 30 বছর যোগ এই গড় 18 বছর বেশি ছিল, তাহলে 30 আর 18 48 বছর বাড়ির মালিকের বয়স ছিল। তো তোমরা ইজিলি ক্যালকুলেশন করে করতে পারবে। অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত তোমাদের দিনে দিনে, কম্পিটিশনে যদি টিকে থাকতে হয়। দেখো, কিছু যেরকম বাজার চলতিতে তোমরা জানো যে ভণ্ড নেতা যেমন আছে, শুধুমাত্র লোক দেখানো যে না আমরা পাবলিককে নিয়ে ভাবি, সেরকম কিছু টিচার গ্রুপে আছে যারা অ্যাকচুয়াল যারা টিচার অতীতের সময়কালে যেরকম ছিল, আমরা অতীতে দেখেছি, শুনেছি, পড়েছি, তো সেই রকম নয়, কিন্তু তারা পেশাগতভাবে টিচার লাইনটাকে বেছে নিচ্ছে। কিন্তু এই কম্পিটিটিভ লাইনটা কিন্তু আলাদা। এখানে তোমার গাইডের উপরে ডিপেন্ড করছে যে তুমি টাইমটাকে ইউটিলাইজ করছো নাকি তুমি তোমার যে টাইমটাকে, মিষ্টি কথায় সে তোমার টাইমটাকে ওয়েস্ট করাচ্ছে, কোনটা। নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 4 বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 8, 21, 13, 31 সমানুপাত হবে। তো এই টাইপের কোশ্চেন তোমরা এর আগেও অনেক ক্লাসে দেখেছো। তো জেনারেলি তোমরা কি করবে? হয় অপশন এলিমিনেট, আদারওয়াইজ ডেসক্রিপটিভ পেপারের মতন 8 + x / 21 + x ইকুয়াল 13 + x / 31 + x এই করবে। এবার যখনই বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লাই করবে তখন দেখবে প্যাথেটিক ব্যাপার, এটাকে বলে পানিশমেন্ট। তো তখন তোমাদের পানিশমেন্টের সাজা বুঝতেই পারছো যে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। সলভ থেকে বেরোতে বেরোতে তোমাদের মানে 3টে কোশ্চেনের টাইম ওয়েস্ট হবে। কি করবে? 8, 21, 13, 31 এই 4টেই সংখ্যা দেওয়া রয়েছে। এই দুটোর মধ্যে গ্যাপটা দেখো, 13র গ্যাপ, তাই তো? আর এই দুটোর মধ্যে গ্যাপ কত? 17 আর 1 18র গ্যাপ, এটাই আসছে। এখান থেকে যদি আমরা 21 আর 8-এর মধ্যে গ্যাপটা দেখি তাহলে 13র গ্যাপ, আর 13 আর 31-এর মধ্যে যদি আমরা গ্যাপটা দেখি 18র গ্যাপ। 13 আর 18র লসাগু নেবে, কত হবে? 13 × 18, কমন তো কিছুই নেই। তাহলে 13র সঙ্গে যদি আমরা 18 গুণ করি তবে এই মাল্টিপ্লাইটা পাবো, 18র সঙ্গে যদি 13 গুণ করি এই মাল্টিপ্লাইটা পাবো বা এই লসাগুটা পাবো। ক্লিয়ার? এবার তোমাদের অ্যাপ্রোচটা কি হবে? 8 নয়, এখানে 18 গুণ হয়েছে, তাহলে 18 গুণ 8 + x নেবে, ইকুয়াল টু দেখিয়ে দেবে
এপাশে 13 গুণ হয়েছে, তাহলে 13 গুণ এপাশে 13 প্লাস এক্স দেখাবে। এবার যদি সলিউশন করো তোমরা ইজিলি অ্যান্সার বেরোবে। এবার 8 18 কত 144 প্লাস 18x ইকুয়াল 13 13 169 প্লাস 13x। 18x থেকে যদি 13x বিয়োগ করো 5x ইকুয়াল 169 থেকে যদি 144 বিয়োগ করো 5 4 2 25, তাহলে 5 দিয়ে কেটে দাও 5 বার, তাহলে x এর মান কত চলে আসলো আমাদের 5। অর্থাৎ ক্ষুদ্রতম সেই সংখ্যাটা যেটা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ করতে হবে সেটা কত 5, আমরা পেয়ে গেলাম। তো এইটুকু সলিউশন দেখে যদি তোমরা ভয় পাও তখন এই সলিউশনটা দেখলে আরও ভয় পাবে। অপশন এলিমিনেট যদি অপশন ডিতে থাকে তখন আরও ভয় পাবে। এবার যদি আমরা প্রপোর্শন দেখি, দেখো 8-এর সঙ্গে 5 যোগ করো 13 পাবো অনুপাত, 21-এর সঙ্গে 5 যোগ করো 26 পাবো প্রপোর্শন, 13-র সঙ্গে যদি 5 যোগ করি 13 আর 5-এ 18 পাবো অনুপাত, 31-এর সঙ্গে 5 যোগ করলে 36 পাবো। তো এখানে দেখো 13 2 26 1:2, এখানেও দেখো 18 2 36 1:2, তাহলে বলতে পারি যে প্রপোর্শন। ঠিক আছে, তো এই কারণে বলি যে দেখো একটা স্কুল লাইফ থেকে শুরু করে সমস্ত জায়গায় আপ টু কম্পিটিটিভ লাইন পর্যন্ত তোমাকে থাকতে হবে 10%-এর মধ্যে, সেরা 10%-এর মধ্যে। এবার তোমার ওই 10%-এ থাকার জন্য, টিকে থাকার জন্য তোমাকে গাইডটাও সেই 10%-এর দরকার, না ওই 90%-এর দরকার। নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 5 বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত ত্রিভুজটার? তো জেনারেলি যেটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, ভূমি বাই 4 ইন্টু √4 ইন্টু বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এই ফর্মুলা মুখস্থ করাটা সবাই মাথায় রাখতে পারে না। সমবাহু ত্রিভুজের ফর্মুলা আলাদা হয়ে যায়, সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা আলাদা হয়ে যায়, সমকোণী ত্রিভুজের ফর্মুলা আলাদা হয়ে যায়। তো জেনারেলি প্রত্যেকে যেমন ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে হাইট। এবার যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ফর্মুলাটা তুলনামূলক সহজ, প্রত্যেকের মাথায় থাকে কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেই সমস্ত ত্রিভুজেরই কনসেপ্ট করতে পারো। দেখো কিভাবে করবে। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলেছে, মনে করো যে এই দুটো বাহু সমান, তাহলে তুমি একটা জিনিস দেখো, এই বাহুটা হচ্ছে ভূমি 10 সেন্টিমিটার বলেছে, এই বাহুটা 10 সেন্টিমিটার বলেছে, তাহলে এটা যদি 13 সেন্টিমিটার হয় এটাও 13, এই কন্ডিশন। এবার আমি যদি এখান থেকে একটা লম্ব টেনে দিই, হাফ হয়ে গেল দুটো ত্রিভুজ, তাহলে এই পুরো এখান থেকে ভূমি এই পর্যন্ত 10 সেন্টিমিটার, তাহলে এইটুকু 5 হলো, এইটুকুও 5 হলো। ক্লিয়ার? এবার একটা ট্রিপলেট আসে 5 এখানে 13, তাহলে এটা 12, এখান থেকে এই লম্বটা 12 হবে। ক্লিয়ার কনসেপ্ট এটা। এবার তোমরা ট্রিপলেট কি করে বুঝতে পারো, আমাদের পিথাগোরাস মামার তো থিওরেম তোমরা জানো যে কর্ণ ইকুয়াল টু কি, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু কর্ণ স্কোয়ার। তাহলে যদি আমাদের এই লম্বটা বের করতে হয় তাহলে এর বর্গ বিয়োগ এর বর্গ আন্ডার রুট করে দেব। এবার তোমরা যদি সেটাও না করতে পারো, এখানে দেখো আমাদের 5 আসলো, তাই তো 5 এসছে। এবার তুমি 5-এর বর্গ করো, কত পাবে 25, 25কে হাফ করো 12.5 পাবে, 12.5 পাবে। তাহলে এই 12.5 থেকে 0.5 বাদ দাও 12, 12.5-র সঙ্গে 0.5 অ্যাড করো 13, তাহলে 5 থেকে আমরা টেনেছি, তাহলে 5 তো এখানে আছে, 12 একটা বাহু দরকার, এখানে 12 বসিয়ে দিলাম, 13 দরকার, 13 তো আছেই, কন্ডিশন স্যাটিসফাই। তো তোমার গাইড বারবার করে একটা কারণেই বলি যে 10%-এ থাকার চেষ্টা করো, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা ফর্মুলা জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ, একটা এই আর একটা এই, দুটো, তাহলে 2 ইন্টু একটার মনে করো যে 2 নেই, 2টা আমরা দুটো যেহেতু ত্রিভুজ সেই কারণে দিলাম,
একটা ভূমির বা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু উচ্চতা কত 12। যেহেতু এটা দুটো আমরা পাচ্ছি তখন আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, 2 2 কেটে গেল, 5 12 60 সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো এখানে এই পিথাগোরাস থিওরাম বাদ দিয়েও তোমাদের ট্রিপলেটটা ফাইন্ড করাটা কিছুটা দেখালাম বলেই একটু টাইমটা বেশি মনে হতে পারে, এসব কিছুই না, জাস্ট লজিক। উইদিন সেকেন্ড তোমরা যে কোনো কিছু অ্যাডভান্টেজ পাবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে 20% এবং 40% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তো তোমরা এসব ক্ষেত্রেও ফর্মুলা অ্যাপ্লাই করো, কি প্রয়োজন, যেহেতু আমাদের তৃতীয় সংখ্যার সাথে কম্পেয়ার করছে, আমরা তৃতীয় সংখ্যার জানি না, যা খুশি ভাবতে পারি, যা খুশি ভাবার জায়গায় আমরা যদি তৃতীয় সংখ্যাটাকে 100 ভাবি, তাহলে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার 20%, মানে 100 20% মানে 20, এটা আসবে আমাদের ফার্স্ট নাম্বার। আর দ্বিতীয় সংখ্যা এই তৃতীয় সংখ্যার 40%, তাহলে 100 40% মানে 40, তাহলে এটা পাচ্ছি আমরা দ্বিতীয় সংখ্যা। আমাদের ফাইন্ড করতে কি বলেছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম সংখ্যা কত 20, তাহলে 20 দ্বিতীয় সংখ্যার কত শতাংশ মানে 40-এর কত শতাংশ, 20 দিয়ে কেটে দাও 2 বার, হাফ মানে কত 50%, তাহলে এই 50% আমাদের অ্যান্সার। তো কিছুই ছিল না, কিন্তু তবুও তোমাদের কিছুটা একটু বোঝানোর জন্য দেওয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়। এবার কি বলেছে, তার বর্তমান বয়স তার বিয়ের বয়সের 5/4 গুণ। অজয়ের বিয়ের সময় তার বোন তার থেকে 5 বছরের ছোট ছিল, তাহলে বলেছে অজয়ের বোনের বর্তমান বয়স কত। তো কোশ্চেনটিতে কিছুই নেই, তো আমরা অ্যাপ্রোচটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি তার আগে ছোট্ট একটা তোমাদের ইনফরমেশন দেবো। সেটা কি, দেখো তোমার আর তোমার বোন যদি মনে করো যে আজকে 5 বছরের গ্যাপ তোমার আর তোমার বোনের বয়সের মধ্যে, যদি 50 বছর বাদেও দেখো তখনও সেই 5 বছরেরই গ্যাপ থাকবে। এই গ্যাপটা সমান থাকে লাইফ টাইম পর্যন্ত। তো আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো 5/4 গুণ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রেজেন্ট বা বর্তমানে অজয়ের বয়স অনুপাত, যখনই ভগ্নাংশ কোথাও দেখো জানো যে অনুপাতের রিলেশন চলে আসে। আর অজয়ের বিয়ের সময়, বিয়ের না দিয়ে ম্যারেজই লিখি, MARR শর্টে লিখছি, বিয়ের সময়, তাহলে বর্তমান বয়স বিয়ের বয়সের 5/4 গুণ। তাহলে বিয়ের বয়স যদি 4 হয়, 4-এর 5/4 গুণ মানে বর্তমানে 5 বছর। এবার দেখো বিয়ের যখন হয়েছিল তখন বয়স ছিল 4 বছর, এখন বয়স 5 বছর, তাহলে অনুপাতের দিক থেকে 1 বছরের গ্যাপ, তাই তো। যদি আমরা অনুপাতে দেখি তাহলে বর্তমান থেকে 1 বছর আগে অজয়ের বিয়ে হয়েছিল, কিন্তু কোশ্চেনটি যদি ভালো করে পড়ো 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, গ্যাপটা 6 বছরের বর্তমান থেকে বিয়ের সময়কার। তাহলে এই 1-এর জায়গায় 6 বছরের গ্যাপ 1-এর থেকে 6 গুণ, তাহলে বর্তমানে অজয়ের বয়স কত হবে, 5-এর সঙ্গে 6 গুণ করে দাও, 30 বছর। যদি অজয়ের বর্তমান বয়স বের করতে বলতো আমরা 30 বছর পেয়ে গেছি, অ্যান্সার করতাম। কিন্তু কি বলেছে, আমাদের ফাইন্ড করতে বলেছে অজয়ের বোনের বর্তমান বয়স কত। এবার অজয়ের বোন তো অজয়ের থেকে 5 বছরের ছোট, অজয়ের বর্তমান বয়স যদি 30 বছর হয়, এখান থেকে 5 বছর আমরা বিয়োগ করে দেব, 25 বছর অজয়ের বোনের বয়স, এটাই আমাদের অ্যান্সার। তো ওই দিন সেকেন্ডই তোমরা করতে পারো যদি তোমাদের মানে কম্পিটিটিভ লাইনের বেসিকটা ক্লিয়ার থাকে। তো যাই হোক, ক্লাসটা আজকে এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই ঘনিষ্ঠ কোনো, দেখো সবার মাঝে শেয়ার করতে বলি না, কারণ যে জিনিসটা বিরিয়ানি সেটা বিরিয়ানির টেস্ট হিসাবেই থাকুক। বাজারে সব সময় মানে কম দামের জিনিসের চাহিদা বেশিই থাকে, তো সেই কারণে বলছি যে সবার কাছে শেয়ার করতে হবে না, কিন্তু ঘনিষ্ঠ যেসব বন্ধু বান্ধব তুমি চাও যে না ওর কিছুটা হেল্প হবে, একমাত্র তাকেই শেয়ার করো, সবার জন্য না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ক্লাসে।